স্বাগত ডিবিসি নিউজের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহারে। মূল আলোচনা যাওয়ার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ ছিল। নুসরাতের হত্যাকারীরা রেহাই পাবে না, অবশ্যই শাস্তি হবে বললেন প্রধানমন্ত্রী। নুসরাত হত্যার অন্যতম হোতা নুরুদ্দিন গ্রেপ্তার, ওসির গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি আইজিপির। জয়পুরহাটের কমর গ্রামে বাস খাদে পড়ে নিহত ৮ জন, আহত অন্তত ৩০। নতুন বছরকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি, মেতেছে সারা দেশ। আমন্ত্রণ ডিবিসি নিউজের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহারে। আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। এক মাসের আলোচনায় আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। বাজেটের সংখ্যাতত্ত্ব সাধারণ মানুষের বোধগম্য নয়, কিন্তু বাজেটের কারণে যদি জিনিসপত্র বা কোনো সেবার দাম বেড়ে যায় তাহলে তা গায়ে লাগে জনগণের। উন্নয়ন সবাই চায়, কিন্তু গরিব মানুষের জীবনের মান উন্নয়ন না হলে, তাদের আয় রোজগার না বাড়লে, অথবা যদি গরিব মধ্যবিত্ত মানুষের সন্তানেরা শিক্ষা শেষে কাজ না পায়, তখন দৃশ্যমান উন্নয়নও কি কখনো প্রশ্নবোধক হয়ে দেখা দেয় না? বলা হচ্ছে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী এশিয়ার ৫ দেশের মধ্যে থাকছে বাংলাদেশ। বিশ্বব্যাংক বলছে এবার প্রবৃদ্ধি হবে ৭.৩%, কিন্তু সরকার প্রবৃদ্ধি করতে চায় ৮%-এরও বেশি। লক্ষ্য যখন ২০২১ সালের উচ্চ মধ্যম আয়, ২০৪১ সালে উন্নত দেশের, তখন উন্নয়নের পাশাপাশি দরকার সম্পদের সমতারও। কিন্তু যে গতিতে দেশে ধনীদের উত্থান হচ্ছে, তার উল্টো গতিতে কমছে গরিবদের আয়। ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত ৬ বছরে সবচেয়ে ধনী ৫% পরিবারের আয় বেড়েছে প্রায় ৫৭%, কিন্তু গরিব মানুষ যাদের মাসিক আয় ছিল ২০১০ সালে ১,৭৯১ টাকা, ৬ বছর পরে সে আয় দাঁড়িয়েছে ৭৩৩ টাকা। প্রশ্ন উঠতেই পারে যে তাহলে কি আমরা তেলে মাথায় তেল দেওয়ার অর্থনীতিতে অভ্যস্ত হয়ে পড়ছি? আগে ঢাকা থেকে ৭-৮ ঘন্টার রংপুর পৌঁছানো যেত, এখন সময় লাগছে 10 ঘন্টা, বেড়ে যাচ্ছে পরিবহন খরচ। কিন্তু এর বিপরীতে ঢাকা সৈয়দপুর রুটে বিমানের যাত্রী বেড়েছে কয়েক গুণ। আমরা দেখছি আয় বৈষম্যের পাশাপাশি সম্পদের বৈষম্য আরও ভয়াবহ। আন্তর্জাতিক সংস্থার জরিপ বলছে ধনী মানুষের সংখ্যা বৃদ্ধির হারের দিক থেকেও বাংলাদেশ বিশ্বে তৃতীয়। আগামী 5 বছরে বাংলাদেশে ধনী মানুষের সংখ্যা 11.4% হারে বাড়বে। আগামী 13 জুন সংসদের 2019-20 অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। 10 বছর একটানা সরকার পরিচালনার ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো গঠিত আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট হবে এটি। আর আসন্ন বাজেটের পরেই 2012 সালে করা ভ্যাট আইন কার্যকর হবে জুলাই থেকে। সেখানেও আছে নানামুখী বৈষম্যের অভিযোগ। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে গ্রামে দেয়া হবে নগরের সুবিধা, তাতে কি গ্রামের মানুষের আয় বাড়বে? বাজেটে কি থাকবে তেমন অর্থনৈতিক দিক নির্দেশনা? এসব প্রশ্নের জবাব খুঁজতেই এ মাস জুড়ে উপসংহারের আলোচনার বিষয় উন্নয়নের বাজেট বনাম সমতার বাজেট। আর এ নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য মোহাম্মদ ফরিদউদ্দিন। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা। আমাদের সাথে আরও যুক্ত আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এর জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান। আপনাকে স্বাগত আমাদের আলোচনায়। আমরা আমন্ত্রণ জানিয়েছি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এফবিসিসিআই এর সাবেক সহসভাপতি মোহাম্মদ হেলালুদ্দিন। স্বাগত আপনাকে। আমরা এই মাসের শুরু থেকে এই আলোচনার সূচনা করেছি। গত পর্বগুলোতে আমাদের স্টুডিওতে অতিথি হয়ে এসেছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, অধ্যাপক শর্মিন্দি নরমি, আসিফ ইব্রাহিম, ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন এবং ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন আহমেদ। আজকের পর্বে আলোচনা যাওয়ার আগে দেখে নেব গত আলোচনার অংশ বিশেষ। আমার আয় বৈষম্য কতটা আমি কমিয়ে এনে আমার এই উন্নয়নের গতি প্রকৃতি চালু রাখতে পারি, এইটা হচ্ছে চ্যালেঞ্জ। অর্থাৎ আমার সামনে শিক্ষণগুলো আছে, বিভিন্ন দেশের অভিজ্ঞতাগুলো আছে, সেই অভিজ্ঞতা নিয়ে আমাকে চলতে হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমাদের বিশ্বব্যাংকের যে একটা ইন্ডেক্স আছে ইজ অফ ডুইং বিজনেস, সেই ইজ অফ ডুইং বিজনেসে আমাদের বর্তমান অবস্থান 176, যেটা আফগানিস্তানের থেকেও খারাপ। কমিটমেন্টের থাকতে হবে, সমন্বয় থাকতে হবে, পারস্পরিক প্রযুক্ততা থাকতে হবে। একজনের আয় বেড়ে যাচ্ছে আরেকজনের কমে যাচ্ছে, সেখানে আমি একটা সুষম একটা অবস্থা নির্ণীত হবে কথা মনে করার কোনো কারণ নেই। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মিডিয়াম, গ্রামে গঞ্জে লক্ষ লক্ষ এরকম শিল্প ইউনিট করতে হবে, কর্মসংস্থান হবে, স্বকর্মসংস্থান হবে। তার ফলে তাদের আয় হবে, আপনার আয় বৈষম্যটা কিছুটা হলেও কমবে। উন্নয়ন হবে সমতা ভিত্তিক উন্নয়ন, এটা কিন্তু কন্ট্রাডিক্টরি ব্যাপার না, বা একটা ছেড়ে আরেকটা করব সেটা না। অতএব আপনি যদি একটা বৃহৎ অংশের লোক যে কর্মক্ষম লোকদেরকে যদি আপনি
এমপ্লয়মেন্ট না দিতে পারেন, তাদেরকে যদি আপনি কর্মক্ষেত্রে না আনতে পারেন, তাদের যদি কাছ থেকে কন্ট্রিবিউশন না নেন, তবে আপনি যতই বিনিয়োগ করেন, যারাই বিনিয়োগ করো, সেটা তো অর্থবহ হবে না। তো দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, প্রশ্ন করুন অথবা মতামত দিন টেলিভিশন দেখানো ফোন নাম্বারে। ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশন দেখানো পেজে। শুরু করছি উপসংহারের আজকের আলোচনা। আমাদের সাথে আছেন মোহাম্মদ ফরিদউদ্দিন, ডক্টর আশিকুর রহমান এবং আছেন মোহাম্মদ হেলালুদ্দিন। আমি আশিকুর রহমান অর্থনীতিবিদ হিসেবে আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা বৈষম্যের কথা বলছি, সমতার কথাও বলছি, যদিও আমরা একটু মূলত আজকে আলোচনা থাকতে চাই ভ্যাট নিয়ে। আপনি জানেন যে নতুন ভ্যাট আইন 2012 সালে করা ভ্যাট আইন এই বছর কার্যকর করবেন বলে এখন পর্যন্ত রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেছেন। আমি জানি না যে সেটি কতটুকু কার্যকর হবে। গতবার হতে হয়নি, তার আগে তো কয়েকটি সাল চলে গেছে। ব্যবসায়ীরা বলছিলেন যে এফবিসিআই কিন্তু এটার উপরে একটি বলছেন যে আগে সমীক্ষা করা হোক, তারপর তার প্রভাব কি তারপরে হোক। কিন্তু এখন কি জোরে বলছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান যে তাহলে কি কোনো সমঝোতা হলো কিনা সেটা যদি বলেন, তার আগে যদি বলেন যে সমতার বাজেট কিভাবে আমরা পেতে পারি। না, ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা যদি বাজেট বা ট্যাক্স ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করতে হয়, প্রথমে ট্যাক্সের ফিলোসফিক্যাল সাইডটায় যেতে হবে। আমরা ট্যাক্সটাকে অনেকটা হালকাভাবে অ্যানালিসিস করি যে ট্যাক্সটা কর, জিনিসের দাম বাড়লো না কমলো, বা ট্যাক্সের একটা ফিলোসফিক্যাল সাইড আছে। রাষ্ট্রের কয়টা হাত আছে যার মাধ্যমে সে তার নাগরিককে সুযোগ সুবিধা বা নাগরিকের জীবনে যে সংগ্রামটা আছে সেই সংগ্রামটাকে সহনীয় করার কয়টা উপায় আছে। একটি উপায় হচ্ছে যে জনগণের উপর রাষ্ট্রকে বিনিয়োগ করতে হয় এবং জনগণের সুযোগ সুবিধা, নিরাপত্তা, অবকাঠামো এগুলিতে যদি রাষ্ট্রের বিনিয়োগ করতে হয় তাহলে সেখানে একটা ট্যাক্সের বিষয় আসে, আয়ের ব্যাপার আসে। আমার গ্রামের বাড়ি ভোলা, আমার রাষ্ট্রের যেভাবে ভোলার কমিউনিটি ক্লিনিকে একটা মা সেবা পাচ্ছে কিনা সেটা যেভাবে দেখতে হয়, আবার আমার ব্যবসায়ী ভাইদের যে উৎপাদনশীলতা, কম্পিটিটিভনেস, তাদের যে সুযোগ সুবিধার যে প্রয়োজনীয়তা, অবকাঠামোর যে জায়গাটা, সেটাকেও তাদের অ্যাড্রেস করতে হয়। এইগুলি চিন্তা করে আমরা একটা ট্যাক্স ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়। বাংলাদেশের আপনার আজকের দিনের ট্যাক্স ফ্রেমওয়ার্ককে নিয়ে চিন্তা করতে হলে আপনার বুঝতে হবে যে আমাদের লক্ষ্যটা কি। আমাদের লক্ষ্যটা হচ্ছে, বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী একটা লক্ষ্য দিয়েছেন যে আমরা চেষ্টা করব 2041-এর মধ্যে একটা উন্নত দেশ হওয়া। সাউথ কোরিয়া এক জেনারেশনের মধ্যে 1960 থেকে 1995 বা 2000-এর মধ্যে তারা একটা ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশন হয়েছে। না, 40 বছর, 30 থেকে 40 বছরে তারা একটা ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশন হয়েছে। বিভিন্ন কারণে আমরা হতে পারিনি, বাট আমরা এখন একটা স্বপ্ন দেখছি যে আগামী 24 বছরে আমরা একটা ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশন হব। এটার জন্য তো আপনার একটা ইনভেস্টমেন্ট প্ল্যান প্রয়োজন, হিউম্যান ক্যাপিটালে, অবকাঠামোতে, প্রতিষ্ঠানে। আপনি যখন একটা উন্নত দেশে যান, হ্যাঁ, ওই যে প্রতিষ্ঠান যেহেতু বললাম, যে আপনি যখন সিঙ্গাপুরে যান বা আমেরিকাতে যান বা জার্মানিতে যান, আপনি তিনটা জিনিস দেখেন একটা উন্নত দেশে। এক হচ্ছে উন্নত মানব সম্পদ, আরেকটি দেখেন উন্নত অবকাঠামো, আরেকটি দেখেন উন্নত প্রতিষ্ঠান। রাষ্ট্রের এই তিনটা জায়গায় কিন্তু বিনিয়োগ করতে হবে যদি রাষ্ট্রের সার্বিক একটা ইমপ্রুভমেন্ট আনতে হয়। সো আমাদের দেশে এই জায়গার এখন চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে আমাদের ট্যাক্স নিয়ে আমাদেরকে খুব সিরিয়াসলি ভাবতে হবে। আমাদের যে 7th 5-year প্ল্যান যে ছিল, সেখানে টার্গেট ছিল 2018-তে ট্যাক্স টু জিডিপি রেশিও হবে 14%। অর্থাৎ দেশের আয় যদি 100 টাকা হয়, তার 14 থেকে 15 টাকাকে আয়ের ট্যাক্সের অধীনে আনা হবে। কিন্তু আমাদের বাস্তবতা হচ্ছে এটা এখন 9.5 টাকা, 9%। পৃথিবীর ওয়ান অফ দ্য লোয়েস্ট ট্যাক্স টু জিডিপি রেশিও ইন দ্য ওয়ার্ল্ড। আমরা যে স্বপ্নটা দেখছি যে আমরা একটা উন্নত দেশ হব বা একটা আপার মিডল ইনকাম কান্ট্রি হব, একটা আপার মিডল ইনকাম কান্ট্রি, পৃথিবীর কোনো দেশ একটা উন্নত দেশ হতে পারেনি যদি তার আয়ের 20%কে তারা ট্যাক্সের অধীনে না আনতে পারে। অর্থাৎ ফিস্কাল রিফর্মের এখন আর কোনো বিকল্প নেই আমাদের দেশে। আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি, একটা সরকার যখন প্রথমে আসে, আমি একটু যাব, এই আগামী 3 বছর হচ্ছে উইন্ডো অফ অপরচুনিটি। কারণ শেষের 1.5-2 বছর কোনো টাফ ফিস্কাল রিফর্ম আনা সম্ভব না। ব্যবসায়ীরা লবি করবে, সমাজের বিভিন্ন সেক্টর লবি করবে, থ্রেট দিবে। নির্বাচনকে মাথায় যখন আপনি চিন্তা করবেন, ধরেন 2022-এর দিকে বা 23-এর দিকে, তখন আর আপনার পক্ষে টাফ ফিস্কাল রিফর্ম আনা সম্ভব না। তাই আগামী
3 বছরে আমাদের যতগুলি মেজর ফিস্কাল রিফর্ম এই আগামী 3 বছরে আনতে হবে। আসলে তার তার মধ্যে আপনাকে একটা বলতে হয় যে 2012 সালে করা ভ্যাট আইন, জি আপনি 14 সালে নির্বাচন করলেন জন্য 13তে কার্যকর করলেন না, 12তে কার্যকর করলেন না, 15 পরে 16, 17, 18 চলে গেল, 19-এ 18 শেষে যে 30শে ডিসেম্বর নির্বাচন হলো সেখানেও হলো না। তাহলে এবার কি আর সেটা সম্ভব? আমি যদি সফট ভাবে কথাটা বলি, দেখেন আমাদের দেশে একটা চলিত কথা আছে যে বাজেট কি ব্যবসায়ী বান্ধব কিনা। আমি মনে করি এই প্যারাডাইম শিফটটা অনেকটা, এই কথাটা অনেকটা মিডিয়াও এটার সাথে জয়েন্ট ন্যারেটিভ তৈরি হয়। বাজেট কখনো ব্যবসায়ী বান্ধব হবে না, বাজেট হবে জনগণ বান্ধব। কারণ ব্যবসায়ী যেভাবে একটা স্টেক হোল্ডার, আমার ভোলার যে নাগরিকটা একটা কমিউনিটি ক্লিনিকে সেবা নিচ্ছে, সেও কিন্তু এই বাজেটের একটা স্টেক হোল্ডার। হ্যাঁ, সে হয়তো এনবিআর অফিসে যেতে পারে না, লবি করতে পারে না, এবং তার হয়তো ভয়েসটা অনেক দুর্বল আমাদের সমাজে, কিন্তু তাও কিন্তু একটা স্টেক হোল্ডার। আমাদের প্রবলেম হয়ে গিয়েছে যে আমি একটু মানে পলিটিক্যালি চিন্তা করি যে আমাদের দেশটা তো অনেকটা ঘুরে দাঁড়িয়েছে। আপনি বলছিলেন যে একটা ইকোনমিক স্টোরির একটা নতুন ন্যারেটিভ বর্তমান সরকারের আন্ডারে হয়েছে। এখন বিদেশ বাংলাদেশের ডিজাস্টার প্রোন হিসেবে লেখে না, লেখে যে দ্য রাইজ অ্যান্ড রাইজ অফ বাংলাদেশ। চলেন আমরা এই সুযোগটাকে কাজে লাগাই। এই সুযোগ আমি একটু শেষ করি 10 সেকেন্ডে। কারণ আগামী 20টা বছরে যদি আমরা একটু নিজেদের স্বার্থকে একটু সীমিত পর্যায়ে রেখে কালেকটিভলি একটু চিন্তা করি যে আমরা আগামী 20টা বছরে সেই গন্তব্যে কিভাবে যাব, সবাইকে তার ইন্টারেস্ট গ্রুপ মাইন্ডসেট থেকে বের হতে হবে। আমি হেলোদিন আপনার কাছে যাব। আমরা কি তাহলে বুঝবো যে ব্যবসায়ীদের সঙ্গে এনবিআর এর সরকারের সমঝোতা হয়েছে যে এবার জুলাই থেকে ভ্যাট আইন কার্যকর হবে, আবার যদি দেখি যে সেই ভ্যাট আইন কার্যকর না হলে কোনো রেয়াতের সুযোগ থাকবে না, এটা এনবিআর এর চেয়ারম্যান বলছেন। আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? আপনি অনেকদিন ভ্যাট নিয়ে কথাবার্তা বলেন, ঝগড়াঝাটিও প্রচুর করেছি আপনার সাথে, ভ্যাট করা না করা। আপনারা আন্দোলন করে বন্ধ করে দিয়েছেন 2014 সালের নির্বাচনের আগে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, 2012 সালের আইনটি এখন 2018 সাল, এখন বলা হচ্ছে আগামী জুলাইয়ের 1 তারিখ থেকে এটা ইমপ্লিমেন্ট করবেন 2019 সালে। গত মাসের শেষ দিকে লাস্ট এন্ডে এসে মাননীয় অর্থমন্ত্রী, আমাদের বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা মহোদয় সহ এখানে আমাদের ফরিদ ভাই ছিলেন, আমরা অল্প কিছু লোক মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে কথা বললাম। বিষয়টা হচ্ছে কি, মাননীয় অর্থমন্ত্রী যখন পরিকল্পনা মন্ত্রী ছিলেন তখন কিন্তু এই আইনটি প্রণয়ন করা হয়েছে এবং উনি এই আইনটার ব্যাপারে যথেষ্ট কনফিডেন্ট। উনি প্রারম্ভিক বক্তৃতা উনি বললেন যে এবার 2019 সালের জুলাইতে, আমরা 1 জুলাইতে আমরা এটা ইমপ্লিমেন্ট করব, এটা হচ্ছে মূল কথা। এবং সেখানে যদি কোনো সমস্যা হয়, যে কোনো স্টেক হোল্ডারের কোনো সমস্যা হলে সেটা আমরা অ্যাড্রেস করবো, আমার দুয়ার খোলা, আপনারা সেগুলো ঠিক করে নেন। এবং পরবর্তী পর্যায়ে একবার কথা বলতে বলতে আমি যে জিনিসটা নিয়ে সবসময় কথা বলছিলাম যে আসলে ক্ষুদ্র ব্যবসায়ীদের যদি আমরা এক ধরনের এক্সাম্পশন না দিই তাহলে কিন্তু ওরা উঠে আসতে পারবে না। যে কথাগুলো আপনি প্রারম্ভিতে বলেছেন যে আসলে ক্ষুদ্র আরও ক্ষুদ্র হচ্ছে, বড়রা বড় হচ্ছে, এই অর্থনীতি কিন্তু আসলে টেকসই অর্থনীতি না। তো সেই ক্ষেত্রে আমি যে কথা বারবার বলছিলাম যে যারা ক্ষুদ্র আয়ের মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তাদেরকে ভ্যাটের আওতা মুক্ত রাখতে, এবং সেখানে 50 লক্ষ টাকা পর্যন্ত যাদের বার্ষিক টার্নওভার, তারা ভ্যাটের আওতার বাইরে থাকবেন। এই প্রথমবারের মতো আমাদের দাবি অনুযায়ী আমরা কিন্তু আসলে এই কাজটা করতে পেরেছি। এবং পরের দিন পত্রিকা এসছে, মাননীয় অর্থমন্ত্রী সেখানে ছিলেন, আমাদের বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সেখানে ছিলেন, এবিসির প্রেসিডেন্ট সহ অনেকেই ছিলাম। আমরা কিন্তু এখন বলতে চাই, আমরা এরপরে আমরা গত 3 তারিখে বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছি এবং আমরা বলেছি নতুন আইন ইমপ্লিমেন্ট করার জন্য, বাস্তবায়নের জন্য আমাদের শুভকামনা থাকলো। আসলে হয় কি, আমি বলি আপনাকে, এই আইনটি যখন 2012 সাল থেকে তৈরি করা হয় তখন থেকে আমরা বিসির পক্ষ থেকে ধারাবাহিকভাবে বলছিলাম যে আইনটিতে কিছু অসঙ্গতি আছে, এই অসঙ্গতিগুলো বদলানো দরকার। এনবিআর একেবারে এক জায়গায় দাঁড়িয়ে থাকলো যে কোনো ক্রমে বদলানো যাবে না। তার মধ্যে 1 নাম্বার ছিল আমাদের যে মাল্টি রেট করা, যে 15% সবাইকে দেন, সেই ক্ষেত্রে নানা রকম হার, এবার বলা হচ্ছে 7, 10, 4 এরকম থাকবে। হ্যাঁ, তো মাল্টি রেট করা, তো ওনারা কিন্তু তখন মানলেন না, সারা পৃথিবীতে মাল্টি রেট নেয়। আমরা কিন্তু কাগজে কলমে দেখিয়ে দিলাম যে পৃথিবীর বহু দেশে মাল্টি রেট আছে এবং তাদের কিন্তু ভ্যাটের কালেকশন অনেক বেশি, আমাদের চেয়ে রেটিং অনেক ভালো। এবং পরবর্তী পর্যায়ে এখন দেখলাম যে এই আমরা এর আগে আপনি জানেন যে
18 সালে যখন ইলেকশন সামনে, আমরা তখন বললাম যে আসলে নতুন আইনে অনেকগুলো ব্যর্থ আছে, যদি এই নতুন আইনটি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে এই সরকারের শেষ সময় এসে এক ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থবিরতা আসতে পারে। আমরা বলেছিলাম 2 বছর পিছিয়ে দেওয়ার জন্য, এবং যেহেতু 2 বছর পিছিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই কারণে আমরা কিন্তু আশ্বস্ত এখন, এবং আমাদের পক্ষ থেকে এখন আমরা আর কোনো রকম প্রতিবন্ধকতা আমাদের নেই। আমরা মনে করছি 50 লক্ষ টাকা পর্যন্ত যদি মানে ছাড় দেওয়া হয়, ভ্যাটের আওতামুক্ত এবং যদি রাখা হয়, সেভাবে 4 স্ল্যাব যদি থাকে, রাইট, এবং যদি 3টা স্ল্যাব ওনারা করেছেন, যেটা বলেছেন 10, 7.5 এবং 5, হ্যাঁ এখনো কনফার্ম না, ওরা আলোচনার মধ্যে যেটা এসছে, তো যদি এই স্ল্যাবগুলো থাকে এবং আমাদের 50 লক্ষ টাকা পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতা রাখেন, তাতে আমাদের আর কোনো আপত্তি নেই। তারপরে বলতে চাই এইটুকু যে আসলে আমাদের মনে হচ্ছে এখনো কিছু ব্যত্যয় আছে, যেগুলো আসলে অ্যাড্রেস না করলে অর্থনীতি এক ধরনের আমরা ঠিক এখনকার কাউকে পাই না, কিন্তু ফরিদুদ্দিন আহমেদ আপনাকে পেয়েছে, আপনি এটার সঙ্গে যুক্ত ছিলেন এবং অল্প দিন আপনি এনবিআর ছেড়েছেন, তাই সেই জন্য আপনার কাছে কথা যে তার এবার কি এই ভ্যাট আইনটি বাস্তবায়নের মতন উপযোগী অবস্থায় আমরা যেতে পারবো? আপনি কি মনে করেন? বা হেলুদ্দিন যেটি বললেন যে যদি সত্যি সত্যি 50 লক্ষ পর্যন্ত একটা ছাড় দেওয়া হয়, 3টি স্ল্যাব হয়, তাহলে হয়তো কার্যকর করা সম্ভব। আপনাকে ধন্যবাদ। আমার মনে হচ্ছে যে ভ্যাট আইন 2012 যেটি 12 সালে পাশ হয়েছে, এটি বাস্তবায়ন করার মতো পরিস্থিতি এখনো দেশে তৈরি হয়নি, এবং হেলাল সাহেব যেটা বলেছেন তাদের দিক থেকে তারা শুভকামনা করছে, কিন্তু আসলে প্রস্তুতিটা এখনো কমপ্লিট হয়নি। আমার বক্তব্য হচ্ছে 1991 সালের ভ্যাট আইন যেটি এখন কার্যকর আছে, এই আইনটি যে সীমাবদ্ধতার কারণে, বিকৃতির কারণে নতুন একটি আইন করার প্রয়োজন দেখা দিল, এবং আইনটি করা হলো, এবং আইনটি বাস্তবায়ন করার জন্য 600 কোটি টাকা দিয়ে একটা প্রকল্প নেওয়া হলো, কিন্তু ওর কোনোটাই এখনো অনেক কেনা হবে, সেটাও সবই হয়েছে, অনেক কিছু বলা হয়েছে, কিন্তু কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। সেকেন্ড থিং হয়েছে যে ব্যবসায়ীরা যে মাল্টিপল রেটের কথা বলেছিল আইনটিতে, যেটা সিঙ্গেল রেটের আইন করা হয়েছিল পার্লামেন্টে, সেই মাল্টিপল রেট নিয়ে আলোচনা হয়েছে। যেদিন আলোচনার কথা উনি বলেছেন সেদিন আমিও ছিলাম, সেই আলোচনাটা আমার কাছে ক্লিয়ার মনে হয়নি। আলোচনা আসলো যে ইম্পোর্টে একরকম থাকবে, ডোমেস্টিকে 10 থাকবে, 7 থাকবে, 5 থাকবে, আর নিচে আবার 50 লাখও থাকবে। এটার কিন্তু আমি বলেছিলাম যে এগুলি নিয়ে আলোচনা হওয়া দরকার, এটা স্পষ্টায়ন দরকার যে কোথায় 7 হবে, কোথায় 5 হবে, কোথায় 3 হবে, কোথায় 15 হবে, এটি আলোচনা হওয়া দরকার। যদি এই বিভিন্ন রেট থাকে তাহলে ভ্যাটের যে একটা যেটা বলে ক্যাসকেড, যে পৌনঃপুনিকতা থাকবে না, একই ট্যাক্স বারবার হবে না, সেটি কিভাবে নিশ্চিত করা যায় না ঘটে, সেটা তো এখানে আলোচনা করে ঠিক করতে হবে। এটা তো কিন্তু টেকনিক্যাল বিষয়, এই সমস্ত জেনারেল আলোচনাতে এই সমস্ত সমস্যার সমাধান করা যাবে না। এই বিষয়গুলি কিন্তু এখনো আলোচনা পর্যন্ত আমি যেটা বলে, এটা কি পৃথিবীর অন্যান্য দেশে কি আছে? কি যে নানা হার ভ্যাটের মাল্টিপল রেট পৃথিবীর কোনো ইকোনমিতে, কোনো 170টা দেশে ভিএটি আছে, কোনো তাত্ত্বিক মানে একটা থিওরিটিক্যাল ইকোনমিক্সে হয়তো বা আদর্শ অর্থনীতিতে হয়তো বা সিঙ্গেল রেট থাকতে পারে, কিন্তু আসলে প্র্যাকটিক্যাল ইকোনমিতে তো সিঙ্গেল রেট হয় না, হতে পারে না। আপনি স্মল ট্যাক্স পেয়ারকে তো আর লার্জ ট্যাক্স পেয়ারকে একইভাবে সেই সমতার কথা আপনি বলেছেন, সেই সমতা তো থাকছে না। কম্পিটিটিভনেস একজন স্মল অথবা মিডিয়াম ট্যাক্স পেয়ারের সাথে লার্জ ট্যাক্সের কম্পিটিটিভনেস লেভেল তো সেম হবে না। কাজে দুজনকে যদি এক পার করতে চান তাহলে কিন্তু বৈষম্যই বাড়বে, ও নিঃশেষ হয়ে যাবে, বড়ই টিকে থাকবে। সেই জন্য আমাদের প্রশ্ন যে তাহলে এটা বাস্তবায়ন হবে কিভাবে, আমি আশিক রহমান আপনার কাছে প্রশ্ন রেখে বিরতিতে যাব যে তাহলে এই রাজনৈতিক সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়ন করবে একটি রাজনৈতিক সরকার। এবং আপনি বলছিলেন যে শুরুতেই মানে সরকার যখন শুরু হবে তখনই এরকম একটি সিদ্ধান্ত, কঠোর সিদ্ধান্ত বা যেটি খুব জরুরি সেটি বাস্তবায়ন করার ভালো সময়, এবং সেটি প্রথম বাজেটে আমরা হয়তো এই সরকার আমরা দেখতেছি। আপনিও সেটি বললেন, ফিরে এসে আপনার কাছে সেটাই শুনবো। উপসংহারে এই পর্যায়ে নিচ্ছি বিরতি। আছেন আশিক রহমান, হেলালুদ্দিন এবং ফরিদুদ্দিন। আমন্ত্রণ আরও একবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি উন্নয়নের বাজেট বনাম সমতার বাজেট, এই নিয়ে। আমাদের সাথে আছেন মোহাম্মদ ফরিদুদ্দিন, ডক্টর আশিকুর রহমান এবং আছেন মোহাম্মদ হেলালুদ্দিন। আশিকুর রহমান, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে এইরকম একটি সিদ্ধান্ত প্রথম বছরে কার্যকর করা, যদিও এই সরকারের ধারাবাহিকতা আছে 10 বছর, যেটি আমরা 12 সাল থেকে দেখলাম যে 7 বছরও সেটি কার্যকর হয় না, কিন্তু এবার কিন্তু এনবিআর চেয়ারম্যান বলছেন, অর্থমন্ত্রীও বলছেন যেটি এবার করবেন। এরকম একটি সিদ্ধান্ত করার আগে কি বিবেচনা নেওয়া উচিত? দেখেন, আমরা ব্রেকে যে আলোচনাটা করছিলাম, এটা আসলে একটা কমপ্লেক্স একটা ম্যাথামেটিক্যাল আলোচনা, যেটা টেকনিক্যাল খুব, যেটা এই আলোচনাটা যে ভ্যাট আইনের কমপ্লিকেশনটা। বাট আমি ব্রড অ্যাঙ্গেলের কথাটা বলি। আপনি যখন একটা ফিস্কাল রিফর্ম আনেন, সেটা ইনকাম ট্যাক্স ডাইমেনশন আনেন বা ইনডাইরেক্ট ট্যাক্সেশনের উপরে আনেন,
এগুলি কিন্তু কিছু ইকোনমিক লুজার্স সৃষ্টি করে, আবার ইকোনমিক গেইনার্স সৃষ্টি করে। সাধারণত রিফর্ম যখনই আপনি বাস্তবায়ন করবেন, রিফর্মের টাইমিংটা পলিটিক্যাল ইকোনমি বলে যে টাইমিংটা হতে হবে সরকার যখন একটা পজিশন অফ স্ট্রেংথে থাকবে, এক্স্যাক্টলি, এবং সেই রিফর্মটা যদি ওই উইন্ডো অফ অপরচুনিটি দিয়ে আপনি না পুশ করতে পারেন, লাস্ট 2 বছরে এটা কখনো সম্ভব হয় না। এখন কথা হচ্ছে ভ্যাট নিয়ে। ভ্যাটটা যখন আপনি বাস্তবায়ন করতে যাবেন, যেহেতু এটা নিয়ে এখন অনেক নতুন আইন, ভ্যাটের নতুন আইনটা যখন 2012 সালের আইন যদি আপনি 3012 সালে করেন, তাহলে তার এটা আইনের গুরুত্ব থাকে না। আপনার তো 2012 সালের আইন একটা ফিজিবল টাইমের মধ্যে করতে হবে। আমরা 8 বছর পিছিয়ে গিয়েছি, এটাই তো অনেকটা অবাস্তব যে এতদিন লেগে যাচ্ছে। কথা হচ্ছে আপনি শুরু করার মধ্যে আমি মনে করি কারো কাছে পারফেক্ট সলিউশন নেই। ট্রায়াল অ্যান্ড এরর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সায়েন্টিফিক প্রসেসের সবচেয়ে বড় একটা সৌন্দর্য অলংকার। করতে গেলে আপনি অনেক কিছু শিখবেন, অনেক প্র্যাকটিক্যাল সলিউশন আপনার সামনে আসবে। সেই প্র্যাকটিক্যাল সলিউশনটা যদি ব্যবসায়ী কমিউনিটি দিতে পারে বা এনবিআর আমলে নিতে পারে, আমি মনে করি একটা পজিটিভ ডেভেলপমেন্ট হবে। আমি ব্যবসায়ী হিসেবে, হেলালুদ্দিন ব্যবসায়ীদের নেতা হিসেবে বলি যে যেটি বলে যে নতুন ভ্যাট বাস্তবায়ন অনলাইন নির্ভর হবে, এটা আপনি জানেন যে ডিজিটাল অনলাইন নির্ভর হবে না। ভ্যাটের হিসেব নিকেশ করার জন্য অনলাইনে থাকতে হবে, ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস বসানো দরকার, ইসিআর দরকার। আমার ক্ষুদ্র ব্যবসায়ী বা মাঝারি ব্যবসায়ী তারা কি এটার জন্য প্রস্তুত? আপনারা এই বিসিসিআই হিসেবে কি কোনো উদ্যোগ নিয়েছেন গত 1-2 বছরে এদেরকে এই ক্ষেত্রে প্রশিক্ষণ করা বা এই আইনের জন্য তৈরি করা, যখন সবই ডিজিটালি হবে, বিশেষ করে অনলাইন? প্রণব ভাই, আপনি তো একেবারে ভিতরে ঢুকে গেলেন আর কি। আমি আসলে ভিতরে ঢোকার চেষ্টা করিনি এতক্ষণ। প্রশ্ন হচ্ছে আমরা নতুন প্রজন্মের ব্যবসায়ী, মানে প্রথম প্রজন্মের ব্যবসায়ী, মানে আমরা স্বাধীনতার পরে আমরা ব্যবসা শুরু করছি। আর আমরা যারা আমাদের বয়স যারা এখন 40-50 ঊর্ধ্ব, আমরা কিন্তু অ্যানালগ, আমরা কিন্তু ডিজিটালাইজড হইতে পারি নাই। হ্যাঁ, চেষ্টা করছি বাট হতে পারছি না। সেই ক্ষেত্রে যদি অনলাইনে আমাকে সব কিছু করতে হয়, তাহলে ধরেন ম্যাক্সিমাম ব্যবসায়ীদের মানে অপারেট কষ্ট বেড়ে যাবে, তাকে লুক রাখতে হবে, লুক রেখে তাকে, আমি যে জিনিসটা বুঝি না সেই জিনিসটা একটা লুক রেখে আমাকে সেটা করতে হবে। এটা এই কষ্ট বেড়ে গেলে এই দাম আপনি আমার কাছ থেকে নেবেন? ও ডেফিনেটলি জনগণের ভোক্তার কাছে গিয়ে পড়বে। দিন শেষে তো ভোক্তাই সবকিছু। আমি যখন ভোক্তা, আমিও কিন্তু আমার কাছে আসছে এই জায়গাগুলো। কিন্তু বলছিলাম কিছুক্ষণ আগে ফরিদ ভাই বলছিলেন, আমরা যখন এই 2012 সালে আইন শুরু হলো, এরপরে থেকে ফরিদ ভাইয়ের সঙ্গে অনেক যুদ্ধ করেছি। আজকে আমরা একই টেবিলে বসছি। অন্য সময় কিন্তু আমরা ওই পারে বসতাম, ফরিদ ভাই পারে বসতেন। এই প্রথমবার আমি তো সেটা শুরুতে বললাম সমঝোতা হয়েছে কিনা বিসিসিআই সাথে, সেটাই বলছি। এখন কিন্তু ফরিদ ভাই আজকে মানে প্রকাশ্যে টেলিভিশনে বললেন, আপনার টেলিভিশনের সুবাদে বললেন যে এই আইনটি ইমপ্লিমেন্ট করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয় নাই। দোষ কিন্তু আপনার এর আগে আমাকে এই টেবিলে আপনারা এমনভাবে ধরেছিলেন আমাকে যে আমি বোধহয় মানে বিরোধিতা করছি। কেন 2 বছর পিছাইতে বললাম, কেন আমরা এটাকে? আপনি যদি মনে থাকে আমরা এটাও বলেছি যে এনবিআর প্রস্তুত ছিল না জন্য আপনাদের আন্দোলন করে এনবিআর কে সহায়তা করেছি। না, সঠিক, সেই অভিযোগ করেছিলাম না, সঠিক না। এনবিআর কিন্তু বারবার বলছে আমরা প্রস্তুত, এবং সেই কারণে আমরা এবার কিন্তু 3 মাস আগে বলে দিলাম যে শুভ কামনা রইল আমাদের যে নতুন আইনটা বাস্তবায়ন হোক। একটা আশার বিষয় হচ্ছে একটি জায়গায়, সেটা হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী একটা কথা বলেছেন যে আমরা যেখানে সমস্যা হবে সেখানে আমরা অ্যাড্রেস করবো। আগে কিন্তু এই কথাগুলো ছিল না। আগে ছিল নতুন আইন ইমপ্লিমেন্ট হবে, আইনের মোতাবেক চলতে হবে। এখন একটি নতুন আইন আমার উপর চাপিয়ে দিচ্ছেন। আমি যে কথা আগেও বললাম যে আসলে আমরা এই প্রথম জেনারেশনের ব্যবসা হওয়ার কারণে আমরা কিন্তু এই আপনি যে অনলাইন বলেন অথবা বলেন, ডিজিটাল বলেন, আমাদের জন্য কষ্টকর বিষয়। তখন বলা ছিল শুধু আইন দিয়েই চলবে, আইনের বাইরে আমরা কোথাও যেতে পারবো না, সবার হাত পা বাঁধা হয়ে যাবে। এইবার কিন্তু মাননীয় অর্থমন্ত্রী একটা কথা বলেছেন, যেখানে সমস্যা হবে সেখানে আমরা বলবো। একটা সমঝোতা হয়েছে আপনাদের সাথে? না, সমঝোতা ওইভাবে না, কিন্তু এনবিআর চেয়ারম্যান সাহেব বলেছেন আসেন আমার এখানে আসেন, কার কার সমস্যা আমরা দেখব। কিন্তু এরপরে কিন্তু আমরা যাচ্ছি না। যে কথা একটু আগে বলা হচ্ছে যে আসলে যে 10%, 7.5%, 5% কাদের উপরে বলবৎ হবে, কোন কোন ক্যাটাগরিতে এগুলো মানে ডিফাইন করা হবে, এইটা কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি। এবং সময় আমাদের বেশি নেই। 7.5 বলা হয়েছে সেদিন, হতে পারে 7.5 বা 7। হ্যাঁ, আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে মনে করছি যে আসলে আমরা একটু দেখতে চাই আসলে এনবিআর মানে পারলো না, আমরা পারলাম। আমরা যদি আপনার একটু এখন দায়িত্ব কম, যদি পরিষ্কার করে বলেন আমাদের জন্য সুবিধা হয়। আপনি বলছেন যে প্রস্তুত না, আসলে জটিলতা আছে। না, আমি আপনাকে বলি, এই যে বর্তমান আইনে এই 2012 সালের ডিজিটাল আইন, 91 সালের আইন, 91টা আগে, এই বড় লিস্ট, এখানে যে বিশাল লিস্ট, শত শত আইটেমকে এক্সাম্পশন দিয়েছে গত বছর 91 থেকে এ পর্যন্ত প্রায়
30 বছরের ওদিকে 9 বছর, এখানে কাছাকাছি 19 বছর। 30 বছরের কাছাকাছি দাঁড়িয়েছে। 30 বছরের কাছাকাছি। 30 বছরের তালিকা, এগুলির কি নিষ্পত্তি হবে, কি কারণে? আপনি একটা আইএমএফ পর্যন্ত দেখেছে এই লিস্ট। আইএমএফ প্রশ্ন করেছে যখন এই আইন করে, আমিও ছিলাম এই প্রক্রিয়ার সাথে। আইএমএফ বলেছে তোমাদের এক্সাম্পশন কমাইতে হবে, আচ্ছা, এবং এখানে এটাকে এক্সপেন্ডিচার বলে, রেভিনিউ এক্সপেন্ডিচার বলে, তোমাদের এক্সপেন্ডিচার কমাইতে হবে, রেভিনিউ এক্সপেন্ডিচার কমাইতে হবে। আমরা স্টাডি করে বললাম যে এখানে যে এক্সপেন্ডিচার হয় খুব বেশি না, এবং এই সমস্ত খাতে গভর্নমেন্ট এক্সাম্পশন দিচ্ছে। এই খাতগুলি সরকারের যে সামগ্রিক উন্নয়ন যে লক্ষ্য, যে খাত, যে সমস্ত এরিয়াকে সরকার সামগ্রিক উন্নয়ন লক্ষ্যের সাথে অসঙ্গতিপূর্ণ কোনোটা আছে কিনা তোমরা চেক করো। তারা চেক করে দেখছে যে এটা তো আসলে করতেই হবে মাপ। এখন বর্তমান আইনে এর মধ্যে অধিকাংশই আইনের মধ্যে 15% ব্যাট বসে গেছে। তার মানে যেগুলো মাপ পেয়েছিল সেগুলো আবার নতুন করে যুক্ত হবে। আসবে, আপনাকে তো এটা নিষ্পত্তি করতে হবে। আমি শুরু করে দিব 91 সনের মতো আবার সংকট পরের দিন থেকে হবে, আমি মনে করি এটা একটা কোনো ওয়াইজ ডিসিশন হতে কিন্তু পারে। তারা তো শুভকামনা জানিয়েছে, এবং হেলালুদ্দিন এখানেও বললেন যদি কোথাও কোনো সমস্যা না, সামনে আসে না, না, সেটিকে তারা আপনি নিষ্পত্তি করবে। রেয়াত পায় নাই বলে, আচ্ছা, ভ্যাটের বেসিক জিনিস হচ্ছে রেয়াত পেতে হবে, অ্যাডজাস্টমেন্ট হতে। আগে যে ট্যাক্স দিছি আমার ভ্যালু এডিশনের উপর ট্যাক্স হতে হবে, বেসিক কথা হয়েছে এখানে, যাতে কম্পিটিটিভনেস কারো এফেক্টেড না হয়, দাম না বাড়ে। এক্স্যাক্টলি এফেক্টেড যাতে না হয়, এবং কনজিউমারও যাতে এফেক্টেড না। আমি সেটাই বললাম যে যত ভ্যাট দিবেন ওরা তত তো দাম আমার উপর চাপবে। এক্স্যাক্টলি, যারা ওই সিস্টেমের সুবিধাটা পায় নাই তাদের জন্য আপনি টেরিবল করলেন, ট্রানকেটেড ভেজেল করলেন, এন্ড এত বড় লিস্ট। আপনি বর্তমানে এটা টেরিবল প্রভিশনও নেই, ট্রানকেটেড ভ্যালুও নেই, মাননীয় মন্ত্রী বলে দিন থাকবেন না, সেমেশা বলে দিন তাহলে থাকবেন কি না। 2012 সালটা আইনটাও ত্রুটিপূর্ণ? এক্স্যাক্টলি, তাহলে এই যে আপনি করলেন এরা কোথায় যাবে? কি সাথে যাবে না পাশে যাবে? সাথে গেলে কি হবে? আপনি যদি ইম্পোর্টে 15 করেন, এখানে 7 হয়, তাহলে 7 আর 15 কত হচ্ছে? 22% তার ট্যাক্স হবে। আর যদি যিনি লার্জ ট্যাক্স পেয়ার তার যদি 10 হয় আর ইম্পোর্টে 15, অথবা ইম্পোর্টও 10 এখানে 10, তাহলে তার ট্যাক্স হবে মাত্র 2%। আর এর হবে স্মল অ্যান্ড মিডিয়াম এর হবে 22%। ক্যাসকেড তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে যাবে। কাজে দিয়ে যদি টেকনিক্যাল ইস্যুস, যেগুলি টেকনিক্যাল লেভেলে আলোচনা করি, আমি মনে করি বিজনেস কমিউনিটির সাথে অবশ্যই বিজনেস কমিউনিটিও দায়ী, শুধু এনবিআরকে দায়ী করলে হবে না, তারাও ঠিকমতো সহযোগিতা করে না। আমি সব কিছুই বলি, সামনেই বলি, তারাও ঠিকমতো সহযোগিতা করে নেয়। এখানে সহযোগিতার একটা পরিবেশের অভাব ছিল, এনবিআর সাথে বিজনেস কমিউনিটির দূরত্ব ছিল। এই দূরত্বটা যেন অবশ্যই এনবিআরকে দায়ী করতে হবে, কারণ এনবিআর সেখানে যেহেতু রেগুলেটরি বডি, আমার তাদের সাধারণ মানুষের প্রশ্ন যে আপনারা ভ্যাট আইন যাই করেন, আপনারা 15% ছিল বা এখন যদি 3 স্তরে করবেন, তাতে আমার ভোক্তা হিসেবে আমি কোনো সুবিধা পাবো কিনা? আপনি যদি 15 করেন এই সমস্যা রেখে, তাহলে বক্তা হিসেবে তো সাফার করতেই হবে। আচ্ছা, অবশ্যই করতে হবে। তাহলে কিছু জিনিসের দাম বাড়বে আবার? অবশ্যই হবে, বাড়বে তো বটেই। যদি আপনি এই সমস্যার সমাধান না করে করেন তাহলে তো বাড়বেই। উনি তো ভ্যাট যখন এনফোর্স করবে যে আপনার উপর তো 15% ভ্যাট, আগে ছিল 5%, এখন 15 হয়েছে, তো আপনি না নিলে এখন বলছে ইনক্লুসিভ ভ্যালু, অর্থাৎ আপনি যদি বলেন আমি নেই নাই, আর ভ্যাট বলবে না আপনি নিছেন, আপনাকে ট্যাক্স দিতে হবে, তাহলে এটা সংঘাত পারবে। তাহলে আশিকুর রহমানের কাছে ফিরতে হয়। উনি বলেছিলেন যে বাজেট হতে পারবে জনবান্ধব, কারো কোনো সেক্টর বান্ধব না। আর যদি এই ভ্যাট আইন কার্যকর হয় তাহলে তো এই যেটি ফরিদুদ্দিন বললেন, তার জনগণ তো ভুক্তভোগী হবে। না, আমি এত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাব না। আমি মনে করি যে একটা নতুন আইন নেওয়া হয়েছে, কারণ আবার আমরা বলছিলাম যে আমাদের দেশে আমরা আলোচনাগুলি শুধু ভ্যাটে আটকে থাকে, এটা একটা দুর্ভাগ্য। বাট আমাদের ফিস্কাল রিফর্ম বলতে অনেক ডাইমেনশন আছে, আমাদের ইনকাম ট্যাক্স ডাইমেনশন আছে, ট্রেড ট্যাক্স ডাইমেনশন আছে। ওভারঅল আমি যেটা মনে করি আমাদের সরকারের ফিস্কাল রিফর্ম আনতে হবে, কারণ আমাদের দেশে যে ট্যাক্স টু জিডিপি রেশিওটা, দ্যাট ইজ নট এনাফ একটা মিডল ইনকাম কান্ট্রির অ্যাসপিরেশনকে কেটার করার জন্য। যেই ধরনের রিসোর্স মোবিলাইজেশন প্রয়োজন, যেই মানব সম্পদ অবকাঠামো প্রতিষ্ঠানে বিনিয়োগ করার জন্য যেটা দরকার, সেই ধরনের রিসোর্স মোবিলাইজেশন আমি করতে পারছি না। আমি এই বছরে আমার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ গ্রোথ, যেটা টার্গেট গ্রোথ ছিল 33%, সেটা হয়েছে মাত্র 7%, রাইট? তা আপনি 7% রেভিনিউ গ্রোথ দিয়ে আপনি একটি অ্যাসপিরেশনাল জাতির যেই ইনভেস্টমেন্ট বা যে পাবলিক হেলথ বা এডুকেশন বা যেই সেক্টরে যে ডিম্যান্ডগুলি, আপনি সেটা করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে কারোর কাছে কিন্তু পারফেক্ট সলিউশনটা নেই। আমার রিফর্মগুলি আনতে হবে, যেটা ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা আমাদের হেলাল ভাই বলার চেষ্টা করেছেন, যে আমাদের সরকারের এবং যারা যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে একটা এনগেজিং অ্যাটমসফিয়ার হতে হবে,
একটা কোর্ডিয়াল অ্যাটমসফিয়ার হতে হবে, যার মাধ্যমে আমি ট্রায়াল অ্যান্ড এরারটাকে অ্যাকোমোডেট করতে পারি, কিছু মিসম্যাচগুলিকে আমি অ্যাড্রেস করতে পারি। কারণ তাত্ত্বিকভাবে খাতা কলমে একটা পারফেক্ট সলিউশন, একটা পারফেক্ট ল, সেটা কোনো ডিভাইন এন্টিটি দিতে পারেনি, আপনিও দিতে পারবেন না। একটা পারফেক্ট ল বলে কিছু নেই। আরেকটা জায়গায় যেতে চাই একটু, যদি আপনি তাহলে আমি বিরতির পরে এসে আমি বলবো আবার। তবে হেলালুদ্দিনের কাছে আমার প্রশ্ন থাকলো যে নতুন আইনে মূল্য ঘোষণা তুলে দিয়ে ট্রানজ্যাকশন ভ্যালুর উপর ভ্যাট নিরূপিত হবে। এখন ব্যবসায়ী যে মূল্য ঘোষণা করেন তার উপর ভ্যাট নির্ধারিত হয়, ফলে ভ্যাট কম দেওয়ার যে সুযোগ থাকে নতুন আইনে কি সেটি আর থাকবে না? তাতে করে আমরা ভ্যাট বেশি পাবো কিনা, ভোক্তার উপরে খুব বেশি চাপ প্রয়োগ না করো। আমরা শুনবো দুজনের কাছে, ফিরে আসবো আলোচনার পর। আছি উপসংহারে। আমন্ত্রণ আরও একবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি উন্নয়নের বাজেট বনাম সমতার বাজেট এ নিয়ে। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ফরিদউদ্দিন, ডক্টর আশিকুর রহমান এবং আছেন মোহাম্মদ হেলালুদ্দিন। আশিকুর রহমান, আমি আপনাকে থামিয়েছিলাম, পরোক্ষ কর হিসেবে ভ্যাট থেকে বেশি রাজস্ব আয় করতে চায় এনবিআর, কিন্তু অর্থনীতিবিদ আপনারা বলেন যে না, প্রত্যক্ষ কর বা আয়কর থেকে বেশি রাজস্ব হওয়া উচিত। আসলে এখন ভ্যাট নিয়ে আমরা আলোচনা আছি না, আসলে কি এটা একটা তাত্ত্বিক আলাপ যে কোনটা হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই প্রোগ্রেসিভ ট্যাক্সেশনকে প্রায়োরিটাইজ করা উচিত। কারণ আপনি সমতার কথা বলছেন, বৈষম্যর কথা বলছেন। আমার দেশে সকল এস্টিমেটে আপনি যদি 2.5 কোটি পরিবার থেকে থাকে বা 3 কোটি পরিবার এখন থেকে থাকে, আমার বা হাউসহোল্ড আমরা বলি 3 কোটি হাউসহোল্ড থেকে থাকে, তাকে 20%-কে টপ 20% অর্থাৎ 60 লাখ হাউসহোল্ডকে ইনকাম এক্সপেন্ডিচার বা বিভিন্ন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে দেখা গিয়েছে যে তারা অ্যাফ্লুয়েন্ট, মোটামুটি অ্যাফ্লুয়েন্ট যারা টপ। কিন্তু এই যে 60 লাখ আছে পটেনশিয়াল আমার ট্যাক্স উঠানোর একটা জায়গা, সেটা থেকে তো আমি সেটাকে আমি পুরোপুরি টিনের নেটেও আনতে পারিনি, যদিও বেড়েছে বর্তমান সংখ্যা বেড়েছে 40 লাখ, বাট অ্যাকচুয়াল ট্যাক্স দিচ্ছে 18 লক্ষ। তাহলে 18 লক্ষ যদি অ্যাকচুয়াল ট্যাক্স দিয়ে থাকে, তাহলে এইটাকে আপনি দেখছেন বাড়ানোর স্কোপ আছে 60 লাখ পর্যন্ত, একদম মিনিমাম, আরো বেশি বাড়ানোর স্কোপ আছে। বাট 60 লাখ পর্যন্ত বেসিক অ্যারিথমেটিকে মনে হয় যে একটা লোয়ার বাউন্ড হিসাবে যাওয়ার সুযোগ আছে। এই জায়গাগুলিকে নিয়ে তো সিরিয়াসলি ভাবতে হবে। যেমন আপনি ধরেন আমাদের দেশে একটা লো হ্যাঙ্গিং ফ্রুট আছে, উনি এখন এনবিআর নেই, আমরা আগে থাকতে বলতাম যে পেরোল ট্যাক্সটা, যে যারা এমপ্লয়াররা চাকরি দিচ্ছে তারাই ক্যালকুলেট করে একটা তার এমপ্লয়ি যে ট্যাক্সেবল কিনা, যা তার যে রাইট অ্যামাউন্ট অফ ট্যাক্স, সেটা সে কালেক্ট করে দিয়ে দেবে, এবং তার জন্য তাকে একটা ইনসেন্টিভ দেওয়া যেতে পারে যে 1% 2% আপনি রাখতে পারবেন। এই ধরনের প্রত্যেকটা জায়গা নিয়ে যদি ডিপলি চিন্তা করা হতো, আমি মনে করি প্রোগ্রেসিভ ট্যাক্সেশনের জায়গাটা আরো বৃদ্ধি পেত। বাট আপনি যেহেতু আপনাদের আলোচনার একটা জায়গা কিন্তু আসছে না, যেটা আমি মনে করি একটু আলোচনাটা স্কিউড, কারণ আপনারা দেখাচ্ছেন যে সমতার বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ। দেখেন আমাদের দেশে বৈষম্য, ইনকাম বৈষম্যটা বেড়েছে, এটা যেমন সত্যি, যেটা সরকারের গবেষণাতেই আসছে বিবিএস এ, এটাও সত্যি যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলেন, লাইফ এক্সপেক্টেন্সি বলেন, পভার্টি বলেন বা হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স বলেন, এই প্রত্যেকটাই কিন্তু বাংলাদেশ গত 10 বছরে যে ট্রেন্ডটা ভারত বা অন্যান্য নেবারদের থেকে স্যার দেখলে অনেক বেটার। আমাদের দেশে কিন্তু সম্পূর্ণ বিনিয়োগটা যে একদম তেলে মাথায় তেল দেওয়া হয়েছে এটা কিন্তু তা না। আমাদের আপনি যদি, আমি ফরাসউদ্দিন স্যারের ক্লিপ দেখতেছিলাম, সেখানে কিন্তু আসলে সত্যি যে রুরাল ইকোনমির একটা ডাইনামিজম আছে। এই জায়গায় আমি কিন্তু একটু ভিন্ন মত, মানে আমি মনে করি ইটস হাই টাইম যে আমরা আমাদের ইনফর্মাল সেক্টরটাকে কিভাবে কোন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ট্যাক্সে আনা যেতে পারে, যেতে তাদের অনেক বড় ক্ষতি না হয়, বাট তাদের একটা ন্যাশনাল জায়গায় কন্ট্রিবিউশন থাকে, এটা নিয়ে কিন্তু একটা চিন্তা করার সুযোগ এসেছে। হেলালুদ্দিন যদি বলেন যে মূল্য ঘোষণা করেন ব্যবসায়ীরা, তার উপরে ভ্যাট হয়, আপনারা কত মূল্য ঘোষণা করবেন তার উপরে সরকারকে নির্ভর করতে হবে, আর আপনি মূল্য নির্ধারণ করবেন ভ্যাট যোগ করে, আমাকে সেই দাম দিতে হবে। না, এখানে আপনি যেটা ভাবছেন আসলে এত বিষয়টা এরকম সিম্পলিফাই করলে হবে না। আমি মূল্য ঘোষণা দিলাম 100 টাকা, বাজারে গিয়ে বিক্রি করলাম 250 টাকা, তখন কিন্তু মূল্য ঘোষণা থাকবে না। অতএব ওইটা ধরার খুব সহজ সুযোগ আছে। প্রশ্ন হচ্ছে, ফরিদ ভাই কথা বলছেন যে আসলে ব্যবসায়ীরা সহযোগিতা করে না। আপনার মনে আছে বোধহয় যে 2015 সালে আমাদের সালমান এফ রহমান, প্রয়াত আনিসুল হক, আমাদের মিন নাসির, একে আজাদ, আমাদের প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ, আমরা তো ছিলামই। এতগুলো প্রেসিডেন্ট একত্রে বসে এনবিআর সঙ্গে মিটিং করলে, যেটা ইতিহাসে নাই কিন্তু
এই 7 জন 8 জন প্রেসিডেন্ট একত্রে বসে মিটিং করে আমরা বললাম যে এই অসঙ্গতিগুলো আছে, এগুলো আপনারা রেডি ঠিক করেন। এরপরে আমরা একটা কমিটি করে দিলাম, এনবিআর একটা কমিটি করলো, আমরা একটা কমিটি করলাম। সেই কমিটির 7টা প্রস্তাবনা হলো। এরপরে যখন আমরা আলোচনায় বসলাম, 7টা প্রস্তাবনার ধারে কাছে নাই। না, যেটাকে আলী আহমেদ কমিটি বলা হতো আর কি, এটা আমার চেয়ে ফরিদ ভাই ভালো জানেন। মানে আমরা আলোচনা করে উভয় পক্ষ মিলে, কিন্তু এটা এরকম না শুধু ফেডারেশন চাপিয়ে দিয়েছে অথবা সরকার চাপিয়ে দিয়ে এনবিআর চাপিয়ে দিয়েছে, আমরা উভয় পক্ষ বসে মিলে সিদ্ধান্ত নিলাম যে এই 7টা অসঙ্গতি যদি দূর করা যায়, এইটা কালকেই এই নতুন আইনটা বাস্তবায়ন সম্ভব। এরপরে যখন বসা হলো, দেখা গেল এই 7টার ধারে কাছেই নাই। এবং ওই সময় ভ্যাটের মেম্বার ছিলেন জাহাঙ্গীর সাহেব, উনি এখন চাকরিতে নেই, রিটায়ার্ডে চলে গেছেন। উনি তো এক চুল নড়ার কোনো সুযোগ ওনার মধ্যে নাই এবং উনি নড়তেন না, কোনো ক্রমে এখান থেকে নড়া যাবে না। এবং নতুন আইন সম্বন্ধে আমাদের এক ধরনের ভীতি তৈরি হলো যে এটা আসা, ভীতিটা কিন্তু 2 রকম। একটা জিনিস মনে রাখতে হবে প্রণব ভাই, ভ্যাট কিন্তু ব্যবসায়ী দেয় না, ভ্যাট দেয় ভোক্তা। আমি ব্যবসার কাছে সেটা আমি ভোক্তার কাছে তুলে নিচ্ছি, আমি তুলে গভর্নমেন্টকে জমা দিচ্ছি। এই জায়গায় কিন্তু আমার কোনো আপত্তি নেই। আমি কেন যুদ্ধ করছি, এই ব্যত্যয়গুলো থাকলে ভোক্তা কষ্ট পাবে, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এই বর্তমান সরকারের আমলে যেভাবে দেশের উন্নয়নটা, আজকে সারা পৃথিবীর মানুষ বলছে বাংলাদেশের উন্নয়নের কথা। আমরা 5টি দেশের উন্নয়নশীল 5টি দেশের মধ্যে একটি দেশ বাংলাদেশ। এই যে অহংকারের জায়গাটুকু তৈরি হয়েছে, কোনো ক্রমে কিন্তু আমি চাই না আমার এই জায়গাটা নষ্ট হোক। আমার পদ্মা সেতু নষ্ট হবে, আমার নিউক্লিয়ার নষ্ট হবে, পাওয়ার প্ল্যান্ট নষ্ট হবে, আমার চিটাগাংয়ের টানেল নষ্ট হবে, আমি কিন্তু এটা চাই না। সেই সমঝোতা আমি সেই জায়গায় বলছি, বিষয়টা হচ্ছে যে দেখেন, আমরা এগুলো বলার পরে কিন্তু এনবিআর গ্রাহ্য, আমরা কিন্তু বারবার সহযোগিতার হাত বাড়াবার চেষ্টা করছি, বাট এনবিআর এর অসহযোগিতার কারণে আমি ওই সময়টা এখনকার বলছি না, ওই সময়কালে এনবিআর এর অসহযোগিতার জন্য পারা গেল না। এখন প্রশ্ন আমি শেষ করে দিচ্ছি। প্রশ্ন হচ্ছে ভ্যাট কিন্তু মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে বিক্ষোভ পর্যন্ত ভ্যাটের আওতায়, কিন্তু ডাইরেক্ট ট্যাক্সের আওতায় কারা? আপনি শুনলে আশ্চর্য হবেন। আমার গ্রামের বাড়ি, একটা মিনিট, গ্রামের বাড়িতে যাই আমি, সে একসময় কৃষি কাজ করতো, এখন সে ব্যবসা করে, সে একটা বাড়ি বানাচ্ছে ডুপ্লেক্স। আমি জিজ্ঞেস করলাম তোর কত খরচ হচ্ছে? কয়লাল ভাই এখানে প্রায় 90 লক্ষ টাকার মতো খরচ হচ্ছে। সে জানে না ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে, ইনকাম ট্যাক্স কাকে বলে, সে জানে না। ওই জায়গায় আপনি যাচ্ছেন না, ওই জায়গায় যাচ্ছেন শুধু ভ্যাটে। এইটা আমার মাথায় ধরে না। শেষ করতে বলবো, এই সমঝোতা বা বলছেন অল্প কিছু পার্থক্য আছে, সেটা সমাধান সম্ভব কিভাবে? না, আমি যেটি মনে করি সেটা হচ্ছে ভ্যাট আইন যেটি করা হয়েছে, এটি বাস্তবায়ন শুধুমাত্র একটু আলোচনা করে যে সমস্যাগুলি বলা হয়েছে এগুলি সমাধান কিন্তু খুব সোজা। আমি মনে করি না খুব কঠিন কাজ। সমস্যার সমাধান করে বাস্তবায়ন যদি করা হয়, এবং সেটা ওই যে 600 কোটি টাকার যে প্রকল্পটা নিচ্ছে, যে উদ্দেশ্যে যে লক্ষ্যে করা ছিল, সেই লক্ষ্য ঠিক করে, অর্থাৎ বলা হয়েছিল যে এই আইনটি, IMF শর্ত দিয়েছিল, ওয়ার্ল্ড ব্যাংক শর্ত দিয়েছে, এই আইনটি এনেবলিং এনভায়রনমেন্ট তৈরি করে তারপরে বাস্তবায়ন করতে হবে। এটা শুধু পূর্ব শর্ত। সেই জন্য কি 7 বছর চলে গেল? 7 বছর আইনটি বানাইতে। আচ্ছা, সে আইনটি বানাইতে এটা দুর্ভাগ্যজনক। আমরা 91 সনের আইন মাত্র 1.5 বছরে বানিয়ে পার্লামেন্ট থেকে অনুমোদন করিয়ে ইমপ্লিমেন্ট করেছি এই নেশানে। সেই নেশন আমি ওদিনকে মাননীয় মন্ত্রীর সামনে বলেছিলাম, সেই নেশানি 10 বছরও ইমপ্লিমেন্ট করতে পারেনি। এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক ঘটনা কিছুই হতে পারে না জাতি জীবনে। কেন পারেনি সেটি আমার মনে খতিয়ে দেখা দরকার। এটা কেন হলো না? কত সিম্পল, একবার সিম্পল ব্যাপার। উনি আলী আহমদ সাহেবের কমিটির কথা বলছে, সেই কমিটির রিপোর্ট উপর আমিও কাজ করেছি। আমি মনে করি না যে ওটা খুব একটা ভালো ইয়ে হয়েছে, বাট আমি এখনো মনে করি যে এই আইনটি আনডাউটেডলি ভালো, যদি যে সমস্ত বেসিক কিছু সমস্যা আছে সেগুলি সমাধান করে এবং আইনটি বাস্তবায়নের জন্য একটা উপযোগী পরিবেশ তৈরি করে যদি করা, তাহলে আমি আপনাকে বলি ট্যাক্স জিডিপি রেশিও উনি যেটা 14 বছর 14 বাড়বে, ইনকাম ট্যাক্সের কন্ট্রিবিউশন বাড়বে, ট্যাক্স গ্যাপ বর্তমানে যে কয়েকটি খাত বাদ দিলে যে 80% আছে, এটা কমে অন্তত 70%। ধন্যবাদ হেলালুদ্দিন এবং আশিকুর রহমান আপনাকেও। আমরা শেষ করছি আজকের মতো উপসংহার। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। আবার আলোচনা হবে উন্নয়নের বাজেট বনাম সমতার বাজেট। এ নিয়ে থাকবেন নতুন থাকবেন আপনারা। টিভিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টা।